ক্ষেত্রে ফিজিক্স আর বায়োলজির মধ্যে সোয়াপিং হয়ে যাচ্ছে, মানে ইন্টারচেঞ্জ হচ্ছে। বায়োলজি এসে গেল কম্পালসারি ইলেক্টিভ, ফিজিক্স অপশনাল ইলেক্টিভ। সে ফিজিক্সে ফেল করলো, কিন্তু সে আলটিমেটলি এইচএস পাস। তো 9/2 অ্যাপ্লাই করে এবার সায়েন্স স্ট্রিমে মানে সেট 1 যারা 9/2 তে পাস করেছে তাদের মধ্যে 80 to 85% ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্সে ফেল করেছে এবছর 2024-এ। তার কারণটা কি? আপনাদের এখানে অনেকেই হয়তো ফিজিক্সের টিচার আছেন। ফিজিক্সের পেপারটা রিলেটিভলি টাফ হয়েছিল, যদিও এটা আমি বুঝি, আমি নিজে সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট, আমি নিজে বুঝিনি যে ওটা টাফ। কিন্তু যাই হোক, স্টুডেন্টরা মনে করেছে, ইন জেনারেল স্টুডেন্ট মনে করেছে সেটা টাফ। হ্যাঁ, মানে তাদের পারফরমেন্স থেকে বোঝা যাচ্ছে যে সেটা টাফ। তো যাই হোক, তো 9/2 তে যারা পাস করেছে সায়েন্স স্ট্রিমে তাদের মধ্যে 80 to 85% স্টুডেন্ট কিন্তু ফিজিক্সে ফেল করেছে। এবার আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসছে যে তারা আইদার ফিজিক্স অনার্স নিয়ে পড়তে চায় অথবা তারা ইঞ্জিনিয়ারিং পড়বে। ইঞ্জিনিয়ারিং পড়বে মানে জয়েন্ট দেবে, WBJEE দেবে, জেই মেন্স দেবে, ইত্যাদি দেবে। অনেকে ইভেন জেই অ্যাডভান্সের অ্যাসপিরেন্টও আছে, তারা আইআইটি পড়বে। হ্যাঁ, তো যাই হোক, এবার তাদের জন্য এটা আপনাদের বলে দিই, এই জাতীয় কেস যেহেতু প্রচুর এসছে আমার কাছে, গাদা গাদা রিকোয়েস্ট এসছে, তাদের ক্ষেত্রে 9/2 তে 31শে জুলাই পর্যন্ত রেজাল্ট সারেন্ডার করার অপশন আছে। ঠিক আছে, 9/2 তে যারা পাস করেছে তারা রেজাল্ট কিন্তু সারেন্ডার করতে পারে। রেজাল্ট সারেন্ডার করে আবার 2025-এ পরীক্ষা দিতে পারে। এবং 2025-এ যখন ফর্ম ফিল আপ করবে তখন ফর্ম ফিল আপ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সে যেন মানে স্পেশাল ক্যান্ডিডেট হিসেবে নিজেকে চুজ করে। তাহলে শুধুমাত্র ফিজিক্সের জাস্ট পরীক্ষাটাই দেবে, কন্টিনিউইং হলে কিন্তু তাতে সব সাবজেক্ট কিন্তু এসে যাবে, সবকটাতেই কিন্তু দিতে হবে। ফলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা চাইবে না, শুধু ফিজিক্সটা পাস করতে চাইবে। ফিজিক্সটা পাস করলে অবভিয়াসলি সেক্ষেত্রে তখন ফিজিক্স পাস হয়ে গেল, আর বায়োলজি বাকি সব সাবজেক্ট তো পাস হয়েই বসে আছে, তখন সে জয়েন্ট দিক বা যা খুশি করুক সবই তার কাছে ওপেন থাকবে। ফলে এটা কিন্তু স্পেসিফিক একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। আপনাদের যদি কোনো স্কুলের আন্ডারে এরকম কোনো স্টুডেন্ট থাকে যারা খুবই উদ্যোগী, মানে খুব মানে তাদের খুব একটা ইন্সপিরেশন আছে, মোটিভেশন আছে যে তারা আমরা জয়েন্ট পড়বো বা কিছু পড়বো, তাদেরকে বলতে পারেন যে তারা 9/2 তে রেজাল্ট সারেন্ডার করুক। ফিজিক্স ফেল হয়ে আছে, তারপর দিয়ে তারা শুধু ফিজিক্সের পরীক্ষা দেবে 2025-এ, দিয়ে তারা পাস করবে এবং তারপর তারা জয়েন্ট দিক বা যা খুশি করুক। ফলে এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখবেন। নোটিফিকেশনে আমরা দিয়েছি, তার সত্ত্বেও আমরা স্পেসিফিক্যালি আমি এটা বললাম কারণ এই কেসটা আমি গাদা গাদা রিকোয়েস্ট করছি। এই যেটা পার্টিকুলার ফিজিক্স ফেল, 9/2 তে পাস অথচ ফিজিক্স ফেল, ইননিউমারেবল নাম্বার অফ গাদা গাদা রিকোয়েস্ট পেয়েছি। তো সেই জাতীয় ক্ষেত্রে এই জন্য আপনাদেরকে একটু বলে রাখলাম, যদি আপনাদের কোনো স্টুডেন্ট থাকে তাহলে ব্যাপারটা কিন্তু টেক কেয়ার করবেন একটু, যাতে আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন। এবার আসছি সেমিস্টার সিস্টেমে ইভালুয়েশন সম্বন্ধে ছোট্ট করে, এটা পাওয়ার পয়েন্টও আছে। এখন কিন্তু টেস্ট পরীক্ষা অ্যাবলিশড হয়ে যাবে, টেস্ট পরীক্ষা আর থাকছে না। ঠিক আছে, ক্লাস 12-এ যেটা টেস্ট পরীক্ষা হতো, টেস্ট পরীক্ষা থাকবে না। আর সব থেকে বড় কথা, সিসি বা স্পেশাল নতুন সিস্টেমে এই কনসেপ্টটা কিন্তু অ্যাবলিশড হয়ে যাচ্ছে। সিসি বা স্পেশাল বলে কোনো জিনিস কিন্তু থাকবে না। ঠিক আছে, তার বদলে কি থাকছে? সাপ্লিমেন্টারি কনসেপ্ট, যেটা হায়ার এডুকেশনে আছে। একটা এক্সাম্পল দিয়ে বলছি, এগুলো পরে পাওয়ার পয়েন্টে আছে, আপনারা দেখে নেবেন। ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মানে হচ্ছে ক্লাস 11, ধরা যাক সায়েন্স স্ট্রিমের এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট সেমিস্টারে কেউ ফিজিক্সে ফেল করলো, ঠিক আছে, ফিজিক্সে ফেল ক্লাস 11-এ আছে, আপনারা নিজেও জানেন। আপনারা যে অ্যানুয়াল সিস্টেমেও কিন্তু যদি ক্লাস 11-এ অ্যানুয়াল পরীক্ষায় কোনো একটি সাবজেক্টে সে যদি ফেল করে, কোনো একটি সাবজেক্টে মানে মানে 5টা সাবজেক্টে পাস করলেই হয়, কেউ যদি 6টা সাবজেক্ট নেয় অন্তত 5টা সাবজেক্টে পাস করতে হবে, ল্যাঙ্গুয়েজ গ্রুপে পাস করতে হবে। বলে সেই কনসেপ্টে যদি কোনো একটা সাবজেক্টে ফেল করে আউট অফ 5 সাবজেক্টস, তাহলে কিন্তু তাকে ইয়ার রিপিট করতে হবে, মানে ক্লাস 11 আবার ফ্রেশ করতে হবে। সেটা এখনো হচ্ছে। বলে নতুন সিস্টেমে সেটাই থাকছে, সেকেন্ড সেমিস্টারে কোনো সুযোগ নেই, ডাইরেক্ট পাস করতে হবে। শুধু ফার্স্ট সেমিস্টারে যদি কেউ ফেল করে তাহলে সে তার সাপ্লিমেন্টারি সেকেন্ড সেমিস্টারে যেদিন ওই সাবজেক্টের পরীক্ষা হবে সেদিন কিন্তু দেওয়ার অপশন থাকছে। মানে যদি ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সে ফেল করে তাহলে সেকেন্ড সেমিস্টারে যেদিন ফিজিক্স হবে সেই দিনই সেকেন্ড হাফে সে ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে। ঠিক আছে, এটা ক্লাস 11 হয়ে গেল। 12-এর কিন্তু ইভালুয়েশন স্ট্র্যাটেজি পুরোপুরি আলাদা। 12 আর 11-এর ইভালুয়েশন কিন্তু আলাদা। 12-এর ক্ষেত্রে কি হচ্ছে, এবার আমি 12-এ আসছি, সেমিস্টার 3 সেমিস্টার 4। সেমিস্টার 3-তে ধরা যাক কেউ ফিজিক্সে ফেল করলো, ঠিক আছে। এবার সেমিস্টার 4-এর যখন পরীক্ষা হচ্ছে, যেদিন ফিজিক্স পরীক্ষা হবে
সেই দিন কিন্তু সেকেন্ড হাফে সেমিস্টার 3 ফিজিক্সের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দেবে। ঠিক আছে, এবার ধরা যাক সেমিস্টার 4-এ সে ম্যাথমেটিক্সে ফেল করলো। তাহলে সেমিস্টার 4 যদি ম্যাথমেটিক্সে ফেল করে, তাহলে নেক্সট একাডেমিক ইয়ারে শুধু ওই সেমিস্টার 4-এ যে সাবজেক্টে ফেল করেছে মানে ম্যাথমেটিক্সে, সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে। আর সেমিস্টার 3-এ যে ফিজিক্সের সাপ্লিমেন্টারি ছিল, সেটা সেমিস্টার 4-এর সঙ্গে যেদিন ফিজিক্স পরীক্ষা হচ্ছে সেই দিনই সেকেন্ড হাফে ফিজিক্সের সাপ্লিমেন্টারিটা দিল, দিয়ে হয়তো পাস করে গেল। তাহলে সেমিস্টার 3 আর কোনো ব্যাকলগ থাকলো না। সেমিস্টার 4-এ শুধু ম্যাথমেটিক্সে ও ফেল করেছে, সেটা নেক্সট একাডেমিক ইয়ার আবার যখন সেমিস্টার 4 হবে তখন সেই সেমিস্টার 4-এ পরীক্ষাটা দেবে। আবার ধরা যাক সে ফিজিক্সের সাপ্লিমেন্টারিতে সে ক্লিয়ার করতে পারলো না, যেটা সেমিস্টার 3-তে ফিজিক্সে সাপ্লিমেন্টারি পেয়েছিল, সেমিস্টার 4-এ যেদিন ফিজিক্স পরীক্ষা হচ্ছে সেদিন সে ওই সেমিস্টার 3-এ ফিজিক্সের সাপ্লিমেন্টারি দিল, সেটাও হয়তো ক্লিয়ার করতে পারলো না। তাহলে নেক্সট একাডেমিক ইয়ারে আবার যখন সেমিস্টার 3 যেদিন ফিজিক্সের পরীক্ষা হবে সেদিন সে সাপ্লিমেন্টারিটা দেবে। আবার সে হয়তো যদি সেমিস্টার 4-এ ম্যাথসে যদি ক্লিয়ার না করতে পারে, নেক্সট একাডেমিক ইয়ারে যেদিন সেমিস্টার 4-এ যেদিন ম্যাথসের পরীক্ষা হবে সেদিন সে ম্যাথমেটিক্সের সাপ্লিটা দেবে। এইভাবে চলতেই থাকবে যতক্ষণ না সেই সমস্ত সাপ্লিমেন্টারি ক্লিয়ার করতে পারে। এবার কতদিন চলবে, কতদিন চলবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এইভাবে কতদিন চলবে? চলবে হচ্ছে 7 years from the year of registration, including the year of registration. তার মানে 2024 সালে যে রেজিস্ট্রেশন করছে তাকে লেটেস্ট বাই 2030 সালের মধ্যে পাস করে বেরোতে হবে। 2030 সালের মধ্যে সে যদি এইচএস পাস না করতে পারে, তাহলে কিন্তু তার রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক্যালি নাল এন্ড ভয়েড হয়ে যাচ্ছে, সে রেজিস্ট্রেশন নাম্বার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর তার এইচএস কাউন্সিল অন্তত তার কিন্তু আর কোনো সুযোগ থাকছে না আবার পরীক্ষা দেওয়ার বা এনরোলমেন্ট করার বা আবার রেজিস্ট্রেশন করার, রি-রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন হোয়াট এভার, কোনো কিছুরই কোনো সুযোগ থাকছে না। আরেকটা জিনিস মনে রাখবেন, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, ফ্রেশ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সবসময় হচ্ছে উইদিন 3 years আফটার passing of মাধ্যমিক পরীক্ষা or equivalent examination including the year of examination। তার মানে যদি যারা 2024-এ রেজিস্ট্রেশন করছে তাদের আর্লিয়েস্ট কিন্তু মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট পরীক্ষা পাস করতে হবে 2022। তার মানে 2022, 23, 24 যারা 10 লেভেল পাস করেছে তারাই 2024-এ রেজিস্ট্রেশন করতে পারবে। এক্সেপশন কারা? এক্সেপশন হচ্ছে যারা আগে অলরেডি একবার রেজিস্ট্রেশন করে রেখেছে। 2018-তে কেউ হয়তো মাধ্যমিক পাস করেছে, করে একবার রেজিস্ট্রেশনটা করে রেখেছে, কিন্তু সে 11 থেকে 12-এ উঠতে পারেনি, বা যে কোনো কারণে স্টাডি ডিসকন্টিনিউ করেছিল, কোভিড পিরিয়ডে অনেকেই বাইরে অনেকে পিরিয়ডে নিয়ে নিয়েছিল, স্টাডিটা ডিসকন্টিনিউ করেছিল, তারা কিন্তু চাইলে আবার রেজিস্ট্রেশন, ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে, যেহেতু সে অলরেডি একবার রেজিস্ট্রেশন করেছিল। তাদের ক্ষেত্রে এই রুলটা কিন্তু এক্সেপশন, তাদের ক্ষেত্রে রুলটা কিন্তু এক্সেপ্টেড। ঠিক আছে, যে 3 বছরের মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে আফটার পাসিং অফ মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট ইনক্লুডিং দ্য ইয়ার অফ পাসিং, বলে সেইটা কিন্তু এক্সেপ্টেড হয়ে যাচ্ছে। আদারওয়াইজ ফ্রেশ রেজিস্ট্রেশন ক্ষেত্রে 2022-এর আগে যদি কেউ 10 লেভেল পাস করে থাকে তারা কিন্তু আর ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে না। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। ফলে দুটো রেস্ট্রিকশন আছে, যে 2024-এ যদি কেউ ফ্রেশ রেজিস্ট্রেশন করতে চায় তাদের আর্লিয়েস্ট 10 লেভেল পাস করতে হবে 2022, তারপর 23-এ হতে পারে, 24-এ হতে পারে। আর 2024-এ যারা রেজিস্ট্রেশন করছে তাদের এত কিছু সুবিধা দেওয়া হচ্ছে, ফ্লেক্সিবিলিটি, তা সত্ত্বেও তাদেরকে 2030-এর মধ্যে পাস করে বেরোতে হবে, নাহলে তাদের অটোমেটিক্যালি কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোনোভাবে আর ফার্দার কোনো চান্স থাকবে না। শুধু রি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ওই 3 বছরের ক্রাইটেরিয়াটা নেই, ওটা এক্সেপ্টেড। 2016-এর পর থেকে যদি কেউ রেজিস্ট্রেশন করে থাকে 2016 বা অনওয়ার্ডস, সে যদি 11 ফেল হয় তাহলে ম্যান্ডেটরিলি সে যদি স্টাডি কন্টিনিউ করতে চায়, মানে সে যদি স্টাডি কন্টিনিউ করতে চায় তাহলে তাকে ম্যান্ডেটরিলি রি রেজিস্ট্রেশন করতে হবে, সেটা অ্যালাউড। আর 2016-এর পর থেকে যদি কেউ রেজিস্ট্রেশন করে থাকে, সে যদি 12 ফেল হয় তাহলে অপশনালি সে কিন্তু রি রেজিস্ট্রেশন করতে পারে। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু খেয়াল রাখবেন। আর বাকি সব জিনিসগুলো আমাদের অনেক কিছুই আছে, এগুলো পাওয়ার পয়েন্টে দেখে নেবেন। আমি মোটামুটি জিনিসগুলো বলে দিলাম, কারণ পাওয়ার পয়েন্টে কিছু জায়গা আমার মনে হয়েছে সেগুলোর থেকে অতটা ভালো হয়তো বোঝা যাবে না, এই জন্য আমি মুখেই সেটা জাস্ট বলে দিলাম। তারপর আমাদের ডিএস এক্সামিনেশন এখন সেটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেবেন। তো যাই হোক, আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, এবং এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পর আমরা
আপনাদের থেকে স্পেসিফিক কিছু যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা সেই কোয়েশ্চেন গুলো নেব এবং কোয়েশ্চেনের আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তবে একটা কথা বলি, স্কুল স্পেসিফিক কিছু প্রবলেম আছে, যেমন ধরা যাক রিনিউয়াল অফ রিকগনিশন, সেটা একটা প্রবলেম থাকতে পারে। আর একটা মেজর প্রবলেম হচ্ছে যে সাবজেক্ট আপনাদের অ্যাপ্রুভ সাবজেক্ট আছে, সেটা রেজিস্ট্রেশনের সময় ড্রপ ডাউন লিস্টে আপনাদের সাবজেক্ট শো করছে না। এই জাতীয় কেস যদি থাকে আপনারা একটা কাগজে লিখবেন, সেটা এখানে প্রশ্ন করে লাভ নেই। আপনারা একটা কাগজে লিখবেন, সাদা কাগজ হোক বা যাই হোক কিছুতে লিখবেন, সেখানে স্কুলের নাম লিখবেন, এইচএস কোড লিখবেন, আপনাদের প্রবলেমটা কি সেটা লিখবেন, এবং আপনাদের HOI এর নাম, হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম এবং মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা কিন্তু একদম ম্যান্ডেটরি। মোবাইল নাম্বার দিয়ে আমাদের কাছে সাবমিট করবে, আমরা সেগুলোকে সব নিয়ে যাব হেড অফিসে বিদ্যাসাগর ভবনে, নিয়ে আপনাদের ইস্যুস গুলো যাতে সলভ হয়ে যায় সেটা দেখবো। ফলে স্কুল স্পেসিফিক যদি এই জাতীয় কিছু ইস্যুস থাকে সেগুলো আর প্রশ্ন করবেন না, একটা কাগজে লিখবেন, স্কুলের নাম, এইচএস কোড, প্রবলেম, আপনার সমস্যাটা কি সেটা লিখবেন, এখানে প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম লিখবেন, আর তার মোবাইল নাম্বার দিয়ে আমাদের কাছে সাবমিট করবেন। উইল ট্রাই টু রিজলভ দোজ ইস্যুস। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর এমনি জেনারেলাইজ যদি কোনো প্রশ্ন থাকে সেমিস্টার সিস্টেম সম্বন্ধে সেটা অবশ্যই কিন্তু করতে পারেন। যাই হোক, উইথ দিস আই ওয়ান্ট টু থ্যাংক ইউ, আমার শুভেচ্ছা রইল এবং থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট। একটু ডিসিপ্লিনটা ইম্পোজ করতে চাইছি। স্কুল লেভেলে যদি ডিসিপ্লিন থাকে তাহলে হায়ার এডুকেশনেও সেই ডিসিপ্লিনটা একটু ট্রান্সমিটেড হবে বলে আশা করি। হ্যাঁ, অবশ্যই। সবই এটা আমরা জানি, গভর্নমেন্টে যায়, সিডিএ যায়। যাই হোক, এটা নিয়ে আচ্ছা, ফাইনাল যে এইচএস এর রেজাল্টটা বেরোবে তাতে এবার তাহলে সেমিস্টার 1 এর মার্কস থাকবে, সেমিস্টার 1 বলছি, ফাইনাল ইয়েতে যে এইচএস এর রেজাল্ট হবে সেমিস্টার 3 এর মার্কস থাকবে। সেমিস্টার 3 যদি কেউ সাপ্লিমেন্টারি থ্রু দিয়ে ক্লিয়ার করে তাহলে মার্কসটার পাশে এস লেখা থাকবে, সাপ্লিমেন্টারি। এবার সেমিস্টার 4 এর মার্কস থাকবে, সেটাও যদি কেউ সাপ্লিমেন্টারিতে ক্লিয়ার করে এস লেখা থাকবে। আর হচ্ছে প্রত্যেক সাবজেক্টের টোটাল থাকবে, তারপর গ্রেড থাকবে, তারপর প্রত্যেক সাবজেক্ট স্পেসিফিক পার্সেন্টাইল থাকবে। এবার আমরা পার্সেন্টাইলটা দিয়ে দেব, প্রত্যেক সাবজেক্ট স্পেসিফিক পার্সেন্টাইল থাকবে, নিচে গ্রেড টোটাল থাকবে, ওভারঅল গ্রেড থাকবে, ওভারঅল পার্সেন্টাইল থাকবে। বলে এবার যে ফাইনাল রেজাল্ট থাকবে তাতে কিন্তু পার্সেন্টাইল, সাবজেক্ট স্পেসিফিক পার্সেন্টাইলও থাকবে। এবার মানে 2025 থেকে বলছি না, নতুন সিস্টেম, সেমিস্টার 2, এবং তারপর প্রজেক্ট প্র্যাকটিক্যাল, তারপর সাবজেক্ট ওয়াইজ টোটাল গ্রেড, সাবজেক্ট ওয়াইজ পার্সেন্টাইল, নিচে থাকবে হচ্ছে কি টোটাল গ্রেড, টোটাল ওভারঅল গ্রেড, ওভারঅল পার্সেন্টাইল। ফলে সবই থাকবে। ফলে পার্সেন্টাইলটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে সাম সর্ট অফ রিলেটিভ গ্রেড। একজন ছাত্র বা ছাত্রী রিলেটিভ পজিশন কত সেটা কিন্তু অনেকটাই জাজড হচ্ছে বেসড অন দি পার্সেন্টাইল স্কোর। মানে আজকে কেউ একজন স্টুডেন্ট 70% নম্বর পেয়েও 90 পার্সেন্টাইল থাকবে, বা উল্টোটাও হতে পারে, 90% মানে 90% নম্বর পেয়েও 70%, মানে পার্সেন্টাইল মানে হচ্ছে আমি 80% যদি পাই, তার মানে আমার মতো বা আমার থেকে কম পেয়েছে হচ্ছে কি 80% অফ দি টোটাল স্টুডেন্ট যারা আমার সাথে এপিয়ার করছে। এটা হচ্ছে বেসিক্যালি পার্সেন্টাইল, মানে ওভারঅল রিলেটিভ পজিশনটা কি হচ্ছে সেটা টোটালি পার্সেন্টাইল স্কোরের মাধ্যমে জাজ করা। আমরা নতুন সিস্টেমে কিন্তু পার্সেন্টাইল স্কোরটাও দিয়ে দেব। ঠিক আছে, বলে এই কয়েকটি কথা একটু বলে রাখলাম জাস্ট আপনাদেরকে একটু বলার জন্য। এবার বাকি যদি কিছু